তাহেরকে কেন এত ভয়, কেন তাকে নিয়ে এত অস্বস্তি? তার কাছে দেশ মানে কাঁটাতারের বেড়া ছিল না, ছিল মানুষ। পরিবার তার কাছে অগ্রাধিকার ছিল, তাই তো পরিবারকেই স্বপ্নের সঙ্গী করেছিলেন। শাহাদুজ্জামান তার ক্রাচের কর্নেল উপন্যাসে তাকে বলেছেন এক আশ্চর্য নামে, বাংলাদেশের রাজনীতির ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স কি? যা কোনো বিমান দুর্ঘটনার আসল কারণ ধারণ করে। ভেতরের ডেটা বিশ্লেষণ করলে বোঝা যায় কোথায় ভুল ছিল, কেন ঘটেছিল বিপর্যয়। কর্নেল আবু তাহেরও কি তাই? আমাদের ইতিহাসের বাকবদলের না বলা সত্য। সেই ব্ল্যাক বক্স খুললে হয়তো স্পষ্ট হবে কেন আমাদের স্বপ্নগুলো বারবার মুখ থুবড়ে পড়ে। সেক্টর কমান্ডার তো অনেকেই ছিলেন, বীর মুক্তিযোদ্ধাও আছেন হাজার হাজার। তাহলে কর্নেল তাহের আলাদা কোথায়? সোজা কথায় তিনি আলাদা ছিলেন তার বোধের স্বচ্ছতায়। যারা কর্নেল তাহেরকে সহ্য করতে পারেন না তারাও মানবেন একটি সত্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সশস্ত্র যুদ্ধ অপরিহার্য, এটা তিনি বহু রাজনীতিবিদের আগেই বুঝেছিলেন। যুক্তির স্বচ্ছ আলো দিয়ে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। মুক্তিযুদ্ধ যে আসন্ন তা তিনি জানতেন এবং তিনি প্রস্তুত ছিলেন। শুধু জেনেই বসে থাকেননি, একজন মানুষের পক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে লড়বেন বলে পাকিস্তান সেনাবাহিনীতেই যোগ দিয়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ফোর্ট ব্র্যাগ এবং ফোর্ট বেনিংয়ে শিখেছিলেন সর্বাধুনিক কমান্ডো কৌশল। নিজের 6 ভাই আর 1 বোনকে দিয়েছিলেন যুদ্ধের প্রশিক্ষণ, গড়ে তুলেছিলেন ব্রাদার্স সিস্টার্স প্লাটুন। তার কাছে দেশ মানে কাঁটাতারের বেড়া ছিল না, ছিল মানুষ। পরিবার তার কাছে অগ্রাধিকার ছিল, তাই তো পরিবারকেই স্বপ্নের সঙ্গী করেছিলেন। কিন্তু প্রথম অগ্রাধিকার ছিল দেশ, দেশের শোষিত ও বঞ্চিত মানুষ। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তাই তিনি মানুষের মুক্তির কথাই বলেছিলেন। নিন্দুকেরা তাকে অতি বিপ্লবী বলেন, তার স্বপ্নকে বলেন পরাবাস্তব। অথচ তার স্বপ্ন ছিল মাটিতে পা রাখা এক পরিকল্পনা। 1968 সালেই তিনি লিখেছিলেন তার সোনার বাংলার নীল নকশা। সেই স্বপ্নে হাজার কোটি টাকার অট্টালিকা ছিল না, ছিল মানুষ। ছিল নদীর দুপাশে উঁচু বাঁধ, যার ওপর দিয়ে চলে গেছে মসৃণ পথ, রেলপথ, বিদ্যুৎ, গ্যাস আর টেলিফোন লাইন। গ্রামগুলো উঠে এসেছে সেই বাঁধের ওপর। গড়ে উঠেছে পরিকল্পিত জনপদ। বাড়ির সামনে সবুজ ঘাস, ফুলের বাগান, পেছনে সবজির ক্ষেত। প্রতিটি জনপদে আছে হাসপাতাল, আছে মিলন কেন্দ্র যেখানে বয়স্করা দিনের কাজের পর্যালোচনা করেন, আছে স্কুল যেখান থেকে সকালে শিশুদের কোলাহল ভেসে আসে। তিনি লেখেন, আমার সোনার বাংলা অনাহার, অশিক্ষা, শোষণ, রোগ যন্ত্রণা ভরা বিশৃঙ্খল গ্রাম সমষ্টি নয়। এতে নেই শহরের উলঙ্গ জৌলুস, পুঁতিগন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ, মনের সংকীর্ণতা। আমার সোনার বাংলা প্রকৃতির স্বাভাবিক স্বচ্ছতায় সমৃদ্ধ এক সম্পূর্ণ প্রকাশ। এই বাংলার চিত্র সম্পূর্ণরূপে নদীভিত্তিক, নদীর সতেজ প্রবাহের স্বাভাবিকতায় সমৃদ্ধ। নদী আমাদের প্রাণ, ক্রমাগত অবহেলা ও বিরুদ্ধচারণে সেই নদীর চঞ্চল প্রবাহ আজ স্তিমিত। আমার সোনার বাংলার নদী সতেজ, প্রাণবান। এর দুপাশে বিস্তীর্ণ উঁচু বাঁধ, বাঁধের উপর দিয়ে চলে গেছে মসৃণ সোজা সড়ক, রেলপথ, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন ও টেলিগ্রাফ লাইন। বাঁধের উভয় পার্শ্বের ইতস্তত বিক্ষিপ্ত গ্রামগুলো উঠে এসেছে বাঁধের উপর। গড়ে ওঠা এই জনপদ মানব সভ্যতার এক অপূর্ব সৃষ্টি। নির্ধারিত দূরত্বে এক নকশায় অনেকগুলো বাড়ি নিয়ে গড়ে উঠেছে এক একটি জনপদ। বাড়ির সামনের ছোট্ট প্রাঙ্গণটি সবুজ ঘাসে ঢাকা, চারিদিকে ফুল। পেছনে রয়েছে রকমারি সবজির সমারোহ। সেখানে রয়েছে একটি খোলা মাঠ। বিকেলবেলা বুড়োরা মাঠের চারিধারে বসে গল্প করেন, ছেলেমেয়েরা মেতে ওঠে নানান খেলায়। সকালবেলা সোজা সড়ক থেকে বাসের হর্ন শোনা যায়, হইচই করে ছেলেমেয়েরা স্কুলে যায়। এই জনপদে স্থাপিত হাসপাতালে কোনো দুর্গন্ধ নেই, লম্বা লাইনও নেই। সন্ধ্যার পর এই জনপদে নেমে আসে না অন্ধকারের বিভীষিকা। রাস্তায় জ্বলে ওঠে বিজলি বাতি, বয়স্করা যায় জনপদের মিলন কেন্দ্রে, পর্যালোচনা করেন সারাদিনের কাজের, গ্রহণ করেন আগামী দিনের কর্মসূচি। এখানে বসেই টেলিভিশনে তারা দেখে বিভিন্ন জনপদের অগ্রগতি, পায় নেতার নির্দেশ। গাঁয়ের উভয় পাশে বিস্তীর্ণ কৃষিক্ষেত, বর্ষায় সুইচ গেট দিয়ে বন্যার পানি ফসলের ক্ষেতগুলোকে করে প্লাবিত, আবৃত করে পলি মাটিতে। অতিবৃষ্টিতে জমে যাওয়া পানি চলে যায় নদীতে। স্বল্পকালীন স্বার্থে নদীর স্বাভাবিক গতিকে ব্যাহত করার নেই কোনো অপচেষ্টা।
জনপদগুলোর সাথে রয়েছে প্রকৃতির অপূর্ব সমঝোতা। এ যেন প্রকৃতিরই আরেকটি প্রকাশ। এ বাংলায় শিল্প কারখানা ছড়িয়ে আছে বিভিন্ন জনপদে। যোগাযোগের জন্য রয়েছে একই সাথে নদী, সড়ক ও রেলপথ। বাঁধের উপরেই নির্ধারিত দূরত্বে রয়েছে বিমানবন্দর। নদীর পাশে গড়ে ওঠা জনপদের মানুষ হাসে, গান গায়। এ মানুষ স্বাস্থ্য শিক্ষায় সমৃদ্ধ, নতুন সংস্কৃতি ও সভ্যতার আলোকে আলোকিত। তারা সমগ্র পৃথিবীকে বাঁচার নতুন পথ দেখায়। তারা সমগ্র পৃথিবীকে নেতৃত্ব দেয়। এই স্বপ্ন কর্নেল তাহের শুধু ডায়েরির পাতায় লিখে রাখেননি। স্বাধীনতার পর কুমিল্লা ক্যান্টনমেন্টের দায়িত্ব নিয়ে তিনি তা করেও দেখিয়েছেন। ব্রিগেড কমান্ডার হয়ে ঘোষণা করেছিলেন সেনাবাহিনী হবে উৎপাদনশীল গণবাহিনী। অফিসার আর সৈনিকের ভেদাভেদ ঘুচিয়ে একসঙ্গে নামিয়েছেন কৃষিকাজে। ময়নামতি পাহাড়ের ঢালে ফলেছিল 2.5 লাখ আনারস। শুধু তাই নয়, তার সহধর্মিণী লুৎফা তাহের অফিসারদের স্ত্রীদের মতো সৈনিকদের স্ত্রীদের জন্য সংগঠন গড়েছিলেন। শ্রেণী ভাঙনের সেই ছিল শুরু। মুক্তিযুদ্ধেও তার নির্দেশ ছিল স্পষ্ট। কৃষকের বাড়িতে আশ্রয় নিয়ে তার খাসি মুরগি খেয়ে গেরিলা যুদ্ধ হয় না। অপারেশন না থাকলে আশ্রয়দাতার সঙ্গে ধান কাটো, ক্ষেত নিড়াও, একটি ল্যাট্রিন বানিয়ে দাও। নভেম্বরের শেষের দিকে, বিজয়ের আর মাত্র কয়েকটা দিন বাকি, সেই সেক্টর কমান্ডারের বাঁ পায়ে গুলি লেগেছে। রক্ত ঝরছে বিরামহীন। চেষ্টা করেও থামানো যাচ্ছে না। তাকে উদ্ধার করতে মিত্রবাহিনীর সদস্যরা দ্রুত হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছালো। উদ্ধারকারী মিত্রবাহিনীর অফিসারকে সেই সেক্টর কমান্ডার হা হা করে হাসতে হাসতে বললেন, এরা কি যুদ্ধ করবে? এরা আমার মাথায় গুলি লাগাতে পারেনি। বাংলাদেশ স্বাধীন হবেই, এরা আটকাতে পারবে না, এদের এই ক্ষমতাই নাই। ড্রেজিং কর্পোরেশনের চেয়ারম্যান হয়েও তিনি এই দর্শন ছাড়েননি। কর্মকর্তা শ্রমিকদের এক করে চালু করেছিলেন উৎপাদনমূলক কর্মসূচি। তত্ত্ব কপচানো বিপ্লবী তিনি ছিলেন না, তিনি ছিলেন মাটির কাছের কর্মী। কিন্তু সেই তাহেরকে কেন এত ভয়? কেন তাকে নিয়ে এত অস্বস্তি? কারণ তার আঘাত ছিল সরাসরি শ্রেণী বৈষম্যের ওপর। তিনি সেনাবাহিনীর ভেতরের এলিটিজম ভাঙতে চেয়েছিলেন সৈনিক আর অফিসারের মাঝে থাকা ঔপনিবেশিক দেয়াল গুঁড়িয়ে দিতে। সিপাহী জনতার বিপ্লবের লক্ষ্য ছিল একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করা, যেখানে ক্ষমতার মালিক হবে সাধারণ মানুষ, কোনো এলিট শ্রেণী নয়। যারা বলেন তিনি সৈনিকদের ব্যবহার করেছেন, তারা কুমিল্লার কথা ভুলে যান। তারা তার সোনার বাংলার স্বপ্নের কথা জানেন না বা জানতে চান না। তার বিচারে বসা সামরিক ট্রাইব্যুনালের প্রধান ছিলেন কর্নেল ইউসুফ হায়দার, যিনি 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী হয়ে কাজ করেছেন। সেই আদালতে তাহেরের বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রের অনুগত নন। উত্তরে তাহেরের সেই আমোঘ উক্তি আজও ইতিহাসের কানে বাজে। একজন মানুষ যে তার মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে, নিজের একটি অঙ্গ হারিয়েছে, তার কাছে আর কি আনুগত্য চান আপনি? ইতিহাসের কি আশ্চর্য পরিহাস! এই আজন্ম সংগ্রামের রাজনৈতিক পদক্ষেপগুলো আজও গভীর বিতর্ক আর দ্বিমতের কুয়াশায় আচ্ছন্ন। সেই ইতিহাসের নির্মোহ ব্যবচ্ছেদ আজও বাকি রয়ে গেছে। 1976 সালের 21শে জুলাই কর্নেল তাহেরকে জানানো হয় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু দণ্ডাদেশ কার্যকর হবে। তিনি সেই সংবাদ গ্রহণ করেন এবং সংবাদবাহকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার খাবার শেষ করেন। পরে একজন মৌলভী তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলেন। তাহের বললেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি একটু ঘুমাবো। তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হলো। সময় জেনে নিয়ে তিনি দাঁত মাজলেন। তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সবাই তার সাহায্যে এগিয়ে এলে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট জুতা পরলেন, চমৎকার একটা শার্ট পরলেন, ঘড়িটি তার হাতে দিয়ে মাথায় চুল আঁচড়ে নিলেন। তারপর উপস্থিত সবার সামনে আম খেলেন, চা খেলেন এবং সিগারেট টানলেন। সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা এমন মনমরা হয়ে পড়েছ কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর ফাঁসির মঞ্চে আবৃত্তি করলেন সেই কবিতা, জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম।
জন্মেছি তোমাদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম। জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম। জন্ম আর মৃত্যুর দুটি বিশাল পাথর রেখে গেলাম। পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম। পৃথিবী অবশেষে এবারের মতো বিদায় নিলাম। তাহের মরেনি। তাহেররা কখনো মরতে পারেন না। আমার সাথে তাহেরের দেখা হয় কানসাটে, ফুলবাড়িয়াতে, ভবদহে, নারায়ণগঞ্জে, সাভারে, শাহবাগে, পরিবাগে কিংবা অন্য কোথাও। আজ প্রায় অর্ধ শতাব্দী পর তাহের আরও বেশি প্রাসঙ্গিক। করোনা মহামারীতে আমরা দেখেছি শহরের হাসপাতালের সামনে মানুষের অসহায় মৃত্যু। তখন মনে হয়েছে তাহেরের স্বপ্নের মতো গ্রামে গ্রামে যদি একটি করে পরিচ্ছন্ন হাসপাতাল থাকতো। যখন পৃথিবীর আরেক প্রান্তে বর্ণবাদের বিরুদ্ধে মানুষ লড়ে, তখন তাহেরের শ্রেণী সংগ্রামের ভাবনা নতুন করে পথ দেখায়। তার স্বপ্ন তাই কাল্পনিক ছিল না, ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা এক বাস্তবতা। কর্নেল তাহের সেই ব্ল্যাক বক্স, যার স্বচ্ছ আলোয় আমরা হয়তো চিনতে পারতাম আমাদের পথ। তিনি পরাজিত সৈনিক নন, তিনি এক অবিনাশী স্বপ্নের নাম, যে স্বপ্ন আজও বাংলাদেশের মুক্তির জন্য প্রাসঙ্গিক, আজও জীবন্ত। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।